এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। শ্রেয়া, কি হয়েছে মা আমার? এভাবে চিৎকার করলি কেন? মিনু, তোর আপার জন্য পানি নিয়ে আয়। মিনু দৌড়ে গেল পানি আনার জন্য। শ্রেয়া কান্না করছে। মমতার সংস্পর্শ পেয়ে আরো ফুঁপে উঠল। মমতা বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে। কান্নার তুরে শ্রেয়া বলতে পারছে না। এক পর্যায়ে আঙ্গুল তাক করলো টিভির দিকে। শ্রেয়ার ইশারা অনুসরণ করে মমতার সেদিকে তাকালো। মেয়েটা কি দেখে এরকম ভাবে চিৎকার করলো আর কান্না করলো কেন? টিভিতে এই নিউজটা দেখে সেও হতভম্ব হয়ে গেল। সে কিভাবে এখন শ্রেয়াকে সামলাবে? উনি শ্রেয়ার মাথায় হাত বুলিয়ে যাচ্ছেন, শান্ত করার চেষ্টা করছেন। বললেন, ম্যাডামের কিচ্ছু হবে না, তুই একটু শান্ত হ মা। মিনু পানি এনে মমতার হাতে দিলেন। তার একটু একটু পানি শ্রেয়া খেলো। হাতে যেন কথা বলার কিছুটা শক্তি পেল সে। মমতাকে জড়িয়ে ধরেই বলে উঠল, আমি সেদিন মমের সাথে কেন কথা বললাম না মামুনি? মমের নিশ্চিত কষ্ট হচ্ছে। আমি হসপিটালে যাব, তুমি আমাকে নিয়ে চলো সেখানে। মমতাও এখন হসপিটালে যাওয়াকেই ঠিক মনে করছেন। না হলে দেখা যাবে মেয়েটা কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলবে। হসপিটালে গিয়ে যদি একটু শান্ত হয়। আর মধ্যে শ্রেয়ার ফোনটা বেজে উঠল। শ্রেয়া তো কান্না করে যাচ্ছে, থামাথামির নাম নেই। তাই মমতা ফোনটা রিসিভ করলেন। আরও ফোন করেছে। আরও বেটি ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, শ্রেয়া, ঠিক আছিস তুই? কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আরও, আমি মমতা আন্টি বলছি। তুমি নিশ্চয়ই খবর পেয়েছ? কিচ্ছু ঠিক নেই, শ্রেয়া কান্না করেই যাচ্ছে। আমি ওকে নিয়ে হসপিটালে যাচ্ছি। উপাস থেকে আরও বলল, আমিও আসছি আন্টি, ভাইয়া ওখানেই আছে। ওই আমাকে ফোন করে আন্টির ব্যাপারে বলল। বলেই ফোনটা কেটে দিল আরু। মমতা মিনুকে বলেন ড্রাইভারকে গাড়ি বের করতে বলতে। এখন আর সাজগোজের টাইম নেই, যে যেভাবে আছে সেভাবেই যাবে। অহর্নিশ হসপিটালে এখনও আছে। এমন নয় সে শ্রেয়াসকে ফোন করেনি। সে বেশ কয়েকবার ফোন করেছে, কিন্তু শ্রেয়ার ফোন সুইচ অফ বলছে। কাজের সময় এই এক সমস্যা। মনে হয় সব ঝামেলাই একই সময় হয়। ওই যে বলে না, বিপদ যখন আসে তখন সব দিক থেকেই আসে। এই যে এখন শ্রেয়াসের ফোনটা রিসিভ করা দরকার, কিন্তু সে করছে না। ওদিকে শ্রেয়াস তো গুরুত্বপূর্ণ মিটিংয়ে ব্যস্ত ছিল। মিটিং শেষ হওয়া মাত্রই নিজের কেবিনে এসে চেয়ারে গাটা এলিয়ে দিয়েছে। ফোনের কথা স্মরণে আসতে মনে হলো ফোনটা যে অফ করে রেখেছে। কোনো জরুরি ফোন আবার এসেছে নাকি কে জানে। পকেট থেকে ফোনটা বের করে সুইচ অন করলো। অন হতে দেখলো অহর্নিশের নাম্বার থেকে অনেকগুলো কল এসেছে। শ্রেয়াসের ভ্রুটা কুঁচকে গেল। এতবার ফোন করেছে কেন? নিশ্চয়ই কোনো প্রয়োজন আছে, নইলে ফোন বন্ধ হওয়া সত্ত্বেও এতবার কল দিত না। শ্রেয়াস দ্রুতই ফোন লাগালো অহর্নিশের ফোনে। অহর্নিশ এখনও আরহাম সাদিকের পাশে বসে আছে। ফোনটা বেজে উঠতেই দেখলো শ্রেয়াসের ফোন। তুড়ি ঘুরে করে রিসিভ করতে উপাস থেকে শ্রেয়াস বলল, কি রে, এতবার ফোন দিয়েছিস যে? কোনো প্রয়োজন? মিটিংয়ে ছিলাম, ফোনটা অফ ছিল তখন। শ্রেয়াস, এইটুকু বলতেই অহর্নিশের গলা কেঁপে উঠল। উপাস থেকে অহর্নিশের গলা শুনে শ্রেয়াসও চিন্তিত। ওর গলাটা এরকম শোনাচ্ছে কেন? কি হয়েছে অনিশ, তোর গলাটা এরকম শোনাচ্ছে কেন? শ্রেয়াস, আন্টির হার্ট অ্যাটাক করেছে। হসপিটালে অপারেশন চলছে এখন। তুই তাড়াতাড়ি আয় হসপিটালে। এইটুকু শুনে শ্রেয়াসও হতভম্ব। যতই মায়ের সাথে অভিমান করুক, ঠিক মতো কথা না বলুক, সেই জন্মদাত্রী মায়ের ব্যাপারে এরকম সংবাদে ছেলে কি স্বাভাবিক থাকতে পারে? পারে না। ইতিমধ্যেই শ্রেয়াসের সেক্রেটারি দৌড়ে এলো, খবর দিল, স্যার খবরে দেখাচ্ছে সৃজা সাদিক মানে আপনার মায়ের হার্ট অ্যাটাক হয়েছে। আপনি শুনেছেন ব্যাপারটা? ডাক্তার যেন শ্রেয়াসের কোনো কুহরে পৌঁছালো না, এতটাই বিস্মিত হয়ে রয়েছে সে। সেক্রেটারি আরেকবার ডাক দিতেই তার হুঁশ ফিরল। ছোট্ট জবাব দিল, তখনই শ্রেয়ার কথা স্মরণে আসলো। বোনটা আজকে ভালো লাগছিল না বিধায় ভার্সিটি অফিস কোনোটাতে যায়নি, বাড়িতেই আছে। খবরটা নিশ্চয় দেখেছে। ঠিক আছে তো শ্রেয়া, বোনটা ওদের মাকে খুব ভালোবাসত, কিন্তু মায়ের কাছে তেমন গুরুত্ব পায়নি বিধায় অভিমানে এতদিন একটা কথা বলেনি। না জানি শ্রেয়া এখন কি অবস্থাতে আছে। শ্রেয়াকে ফোন দিলে পাবে কি পাবে না এ ভেবেই মমতা মামুনির ফোনে কল দিল। শ্রেয়ারা তখন সবে গাড়িতে উঠেছে। গাড়িটা কেবল বাড়ি ছাড়িয়েছে। ফোনটা রিসিভ করতে শ্রেয়াস বলল, মামুনি, শ্রেয়া কি ঠিক আছে তো? কোথায় তোমরা এখন? শ্রেয়াসের কথার ধরনে মমতা বুঝে ফেললেন শ্রেয়াসও খবর পেয়েছে। তাই তিনি বললেন, আমি শ্রেয়াকে নিয়ে হসপিটালে যাচ্ছি। ও কান্না করছে প্রচুর। আজকে আর অভিমান করে থাকিস না বাবা, হসপিটালে যা দ্রুত।
হুম। বলে শ্রেয়াস ফোনটা কেটে দিল। বাবা মা হয়তো ওদের বাড়ি থেকে বেরিয়ে আসার দিন ওদের আটকায়নি। ওরা কিভাবে থেকেছে, খেয়েছে, সে খোঁজ আদেও কোনোদিন নিতে চেয়েছে কিনা কে জানে। কিন্তু ওর মধ্যেও মনুষ্যত্ব বলতে কিছু আছে। আর যাই হোক, মা হসপিটালে, তাই ওর এখন অফিসে থাকার শোভা পায় না। সেও ছুটল হসপিটালে। হসপিটালের পরিবেশ এখনও স্বাভাবিক না। সবাই এখন হসপিটালে অবস্থান করছে। সৃজা সাদিকের অপারেশন শেষ করে এখনও ডাক্তাররা বের হয়নি। এই নিয়ে সকলে প্রচুর দুশ্চিন্তায় আছে। ওর সাথে সুবর্ণা চৌধুরীও এসেছে হসপিটালে। যাই হোক, সৃজা সাদিক একসময় ওনার বান্ধবী ছিলেন। একসাথে কত আড্ডা দিয়েছে, ঘুরেছে, হিসাব নেই। কিন্তু এরপর ওনার বিয়ে। সৃজা সাদিকের কেরিয়ারের জন্য বন্ধুত্বটা ফিকে পড়ে গেছে। যোগাযোগ নেই অনেকদিন। বান্ধবীকে খবরে প্রায়ই দেখতেন, তার সফলতাও দেখতেন। কিন্তু বান্ধবী ওনাকে মনে রাখেনি বিধায় উনি অভিমান করে সৃজা সাদিকের সাথে আর যোগাযোগ করেননি। তবে বান্ধবী রেহানো অবস্থায় তিনি আর বাসায় বসে থাকতে পারলেন না। ছুটে এলেন মেয়ের সাথে হসপিটালে। আজ বহু বছর পর শ্রেয়া বাবাকে জড়িয়ে ধরে কাঁদল। আরহাম সাদিক মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। এই পুতুলের মতো মেয়েটাকে তিনি সময় দেননি। টাকা পয়সা, প্রতিপত্তি, ক্ষমতার লোভে উনি অন্ধ হয়েছিলেন। দিন রাত ওগুলোর পেছনে পড়েছিলেন। নিজের মেয়েটাকেও আদর করার সময় পাননি। বাবা হিসেবে ব্যর্থ সে। সন্তানদের সামনে দাঁড়ানোর মুখ নেই তার। ছেলেটা এসে থেকে তার সাথে কথা বলেনি, কিন্তু মেয়েটা এসে তার বুকে হামলে পড়ে জড়িয়ে ধরতেই তিনি আগলে নিয়েছেন মেয়েকে। মেয়েটার চোখের জল তিনি সহ্য করতে পারছেন না। ভেবে আরো কষ্ট হচ্ছে। তারা যখন মেয়েটাকে সময় দেয়নি, সে সময় মেয়েটা না জানি কত কান্নাকাটি করেছে, কত কষ্ট পেয়েছে। ভাবতেই বুক ফেটে যাচ্ছে তার। তখন কেন তার এসব কথা মনে হয়নি? নইলে আজকে হয়তো এই দিন দেখতে হতো না তার। আরও শ্রেয়াকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা পায়নি। এসে থেকে ভাইয়ের কাঁধে মাথা দিয়ে বসে আছে সে। তার মা অর্থাৎ সুবর্ণা চৌধুরী শ্রেয়াকে নানা কথা বলে সাহস দেওয়ার চেষ্টা করছেন। এতে শ্রেয়ার কান্না কমে গেছে। তবু এখনও নাক টেনে যাচ্ছে সে। অহর্নিশ এখনও যায়নি। ওটির সামনে দাঁড়িয়ে আছে সে। শ্রেয়াসও আসার পর থেকে কিচ্ছু বলেনি। একে তো মায়ের এই অবস্থা, তারপর বোনটাও না আবার অসুস্থ হয়ে পড়ে। এই দুই চিন্তায় সেও ব্যস্ত। এসে সবার আগে বোনকে আগলে নিয়েছে সে। বেশ অনেকটা সময় পর ওটির রক্তরাঙা লাইটটি বন্ধ হলো। দরজা খুলে বের হলেন ডাক্তার। অহর্নিশ যেহেতু দরজার সামনে দাঁড়িয়েছিল, তাই ও জিজ্ঞেস করলো সৃজা সাদিকের অবস্থা সম্পর্কে। তবে খুশি হওয়ার ব্যাপারটা হলো, ডাক্তার বলেছেন অপারেশন সাকসেসফুল হয়েছে। তবে সৃজা সাদিককে অবজারভেশনের জন্য আজকে আইসিইউতে রাখা হবে। এই কথা শুনে সবাই কিছুটা স্বস্তি পেল। শ্রেয়াস বাড়তি কিছু জিজ্ঞেস করেনি, মন দিয়ে ডাক্তারের কথা শুনছিল। ডাক্তার জানালেন আজকে সৃজা সাদিকের সাথে দেখা করা যাবে না। এর জন্য আরহাম সাদিক সকলকে চলে যেতে বললেন। অহর্নিশকে তিনি ধন্যবাদ জানালেন এতক্ষণ পাশে থাকার জন্য। তারপর ওকেও বললেন বাসায় চলে যেতে। সন্ধ্যা গড়ে গেছে অনেকক্ষণ। 5 থেকে 5.5 ঘন্টা ধরে চলেছে অপারেশন। হার্টের রিং পরানো হয়েছে। সে শুরু থেকে ছিল অহর্নিশ এখানে। মা বোনকে নিয়ে এখন তার ফেরা উচিত, কিন্তু ঝামেলা বাঁধালো শ্রেয়া। সে বাসায় যাবে না, আগে মমকে নিজের চোখে দেখবে, তারপর যাবে। আরও আর মমতা কত করে বোঝালো তাকে, তবে সে কোনো কথা কানেই তুলল না। জেদ ধরে বসে রইল সে। সবাই যখন ওকে বোঝাতে অক্ষম, তখন অহর্নিশ দিল এক রাম ধমক। একেই তো আন্টি অসুস্থ, এখন কি তুমিও অসুস্থ হতে চাইছো? তোমার শারীরিক অবস্থাও তো তেমন ভালো না। এখানে থাকলে অসুস্থ হয়ে পড়বে, তখন তোমাকে নিয়ে আবার সকলের টানাটানি করতে হবে। ঝামেলা বাড়িও না, চুপচাপ ভদ্রবের মতো বাড়ি চলে যাও, কালকে আবার এসো। অহর্নিশের ধমকে সবাই হতভম্ব। অবশ্য সে ভালোর জন্য বলেছে। শ্রেয়াস তো অবাকের চরম পর্যায়ে। বোনকে সে কোনোদিন ধমক দিয়েছে কিনা সন্দেহ। একটু জোরে আওয়াজ করলেই বোনের চোখে জল টলমল করে। আর অহর্নিশ ওকে কিনা এইভাবে ধমক দিল। শ্রেয়াস বোনের চোখে স্পষ্ট জল দেখতে পেল, কিন্তু ও এখন কিছু বলল না, কারণ এতেই শ্রেয়ার ভালো হবে। অহর্নিশের ধমক শুনে শ্রেয়া গদগদ পায়ে চলে গেল। মমতাও পেছনে ছুটল ওর। শ্রেয়াস আজকে যাবে না, হসপিটালেই থাকবে। যতই হোক জন্মদাত্রী, তার অসুস্থতাকে সে অবহেলা করতে পারে না। অহর্নিশ মা আর বোনকে গাড়িতে গিয়ে বসতে বলল। আরও আর সুবর্ণা চৌধুরী অহর্নিশের কথা মতো চলে গেলেন। অহর্নিশ এবার শ্রেয়াসের কাজটাই এলো। বলল, কোনো প্রয়োজন হলে সাথে সাথে ফোন করবি, আমি আসবো। থাকতেই চেয়েছিলাম, আঙ্কেল বারণ করে দিল। ঠিক আছে, আমার বোনকে যে ধমক দিলে আমি যে পাশে দাঁড়িয়ে আছি সেটা হয়তো ভুলে গিয়েছিলে। আমার বোনের ব্যাপারে আমি কিন্তু সিরিয়াস, কাউকে ছাড়ি না কিন্তু। নেহাতি আজকে ভালোর জন্য বলেছিস বলে কিছু বললাম না। অহর্নিশ হাসল। সে জানে শ্রেয়াস কতটা ভালোবাসে বোনকে। ভার্সিটিতেও দেখত, ওদের সাথে আড্ডা তেমন দিত না, বলতো বাসায় বোন অপেক্ষা করে আছে।
অহর্নিশ কিছুটা বিড়বিড় করে বলল, তোর আর কিছু বলতে হতো না। তোর বোনের এখন যা বাঘিনী রূপ, নির্ঘাত আজকে কাঁদতে কাঁদতে গলা বসিয়ে ফেলেছে দেখে কিছু বলল না। না হলে তো এখন সে ছেড়ে দেওয়ার পাত্রী না। অহর্নিশের কথা কিছু বুঝলো না শ্রেয়াস, জিজ্ঞেস করলো, কি বলিস? না কিছু না, সমস্যা হলে জানাস, আসি আমি। অহর্নিশ চলে গেল। সে জোর করে চাইলে থাকতে পারত, কিন্তু ইচ্ছে করে থাকেনি। সে চেয়েছে আরহাম সাদিক আর শ্রেয়াস কিছুক্ষণ একা থাকুক। বাবা ছেলেকে সময় দেওয়া উচিত। একটু যদি ওনারা স্বাভাবিক হতে পারে তাহলে ক্ষতি কি? পরিবারটা আবার জোড়া লাগুক। রাত হয়েছে অনেকটা। বাবা ছেলে দুইজনেই, একজনও হাসপাতালের ক্যান্টিনে যায়নি। আরহাম সাদিকের গার্ড কিছু খাবার কিনে এনেছিল, তাই খেয়েছে দুইজন। শ্রেয়াস কোনো কথা বলেনি, খাবার শেষ করে বসে রয়েছে তো রয়েছে। শ্রীজা সাদিকের জন্য আগ থেকেই কেবিন বুক করে রাখা হয়েছে। যেহেতু কেবিনে এখনও শ্রীজা সাদিককে দেওয়া হয়নি, তাই তারা আজকে এখানেই রয়েছে। কেবিনটা ভিআইপি, বেশ বড় সড়ো এবং শীতাতপ নিয়ন্ত্রিত, মানে এসি আছে। একটা 2 সিটের সোফাও আছে, যেটা বর্তমানে আরহাম সাদিক আর শ্রেয়াস বসে আছে। দুজনেই মৌনব্রত পালন করছেন। কোনো কথা নেই তাদের মাঝে, নিঃশ্বাস নেওয়ার শব্দটাও পাওয়া যাচ্ছে না। আরহাম সাদিক বুঝলেন ছেলে তার কিচ্ছু বলবে না, তাকেই আগে বলতে হবে। দেখা যাক ছেলের রাগকে একটু কমানো যায় কিনা। নীরবতা ভেঙে তিনি বললেন, তোমার থাকার কি দরকার ছিল? অফিস করছো, বাসায় ও তো যাওনি, রেস্ট নেওয়া তো প্রয়োজন তোমার। শ্রেয়াস তাচ্ছিল্য হাসলো, বলল, আমি সবসময় টাকার পিছনে দৌড়াই না। একজন অসুস্থ হয়ে পড়ে থাকবে আর আমি সেদিকে না তাকিয়ে নিজের কাজে ব্যস্ত থাকবো, এমনটা আমি নই। আপনারা তো এতই ব্যস্ত থাকতেন যে ছেলেমেয়েরা অসুস্থতার খবরও নিতে পারতেন না, কিন্তু আমার কাজের থেকে নিজের মানুষের জীবন আগে। আরহাম সাদিক করুণ দৃষ্টিতে তাকালেন। তাদের প্রতি ছেলের অভিযোগ সঠিক, কিন্তু ছেলেটা এমন পাষাণ হয়ে উঠেছে কেন? ক্ষমা তো করাই যায় তাদের, তারা তো আর জেলখাটা আসামি না। নিজেদের করা ভুল বুঝতে পেরেছে, যথেষ্ট অনুতপ্তও তারা। করুণ কণ্ঠে বললেন, ক্ষমা করা যায় না আমাদের? তোমাদের মায়ের অবস্থা তো দেখতেই পাচ্ছ। আমি মানছি আমি খারাপ, আমাদের সময় দেয়নি, কিন্তু তোমরা চলে যাওয়ার পর থেকে তোমার মা প্রতিটা দিন অশ্রু বিসর্জন দিয়েছে। তোমাদের আমরা অনেক খুঁজেছি। তোমার মায়ের মুখের দিকে চেয়ে অন্তত ক্ষমা করে দাও। মানুষটা আর নিতে পারছে না, একটু দয়া করো। কথা দিচ্ছি অভিযোগ করার আর সুযোগ দিব না। স্বীকার করে ও নিচ্ছি, টাকা ছাড়া, ক্ষমতা ছাড়াও নিজ প্রচেষ্টায় সব পাওয়া যায়। তবুও বাসায় ফিরে আসো তোমরা। জীবনের শেষ মুহূর্তটা অত্যন্ত তোমাদের সাথে কাটায়। হ্যাপি ফ্যামিলি হয়ে থাকি প্লিজ। বাবার কথায় প্রথমবারের মতো শ্রেয়াসের মন কিছুটা গলল। বাবাকে সে নিচু হয়ে কথা বলতে কোনোদিন দেখেনি। ক্ষমা চাওয়ার প্রশ্নও আসে না। দেখা হওয়ার পর থেকে মানুষটা ক্ষমা চাইছে, আর যেটা এতদিন তারা চাইছিল সেটা মেনে নিল। হ্যাঁ, সে প্রমাণ করতে পেরেছে। কিছুক্ষণ সময় নিয়ে শ্রেয়াস বলল, ঠিক আছে, ভেবে দেখবো। ছেলের এই কথায় আরহাম সাদিক মনের কোণে আসলে আলো দেখতে পেলেন বোধ হয়। ছেলেটা কোনোভাবে রাজি হয়ে গেলেই হলো। মেয়েটা আজকে জড়িয়ে ধরেছে তাকে, তার মন যে অলরেডি নরম হয়ে গেছে এ ব্যাপারে নিশ্চিত সে। এই বয়সে সে এখন একটু শান্তিতে থাকতে পারবে, তাহলে তারা এই কয়েক বছরে হারে হারে টের পেয়েছে শুধু টাকার পেছনে ছুটলেই হয় না, পরিবারের দিকেও নজর দিতে হয়। সূর্যোদয় হয়েছে কিছুক্ষণ আগেই, ঘড়িতে এখন 6:15। আর মধ্যে শ্রেয়া হসপিটালে চলে এসেছে। চাইলেও সারা রাতে দু চোখের পাতা এক করতে পারেনি। এত সকালে মমতা মামুনি তাকে আসতে দিতে চায়নি, কিন্তু শ্রেয়া ড্রাইভার নিয়ে চলে এসেছে কোনো কিছু না শুনে। শেষে বাধ্য হয়ে মমতা শ্রেয়াসকে ফোন করে জানিয়েছে শ্রেয়াস কেবিন ছেড়ে বেরিয়েছে, না হলে বোনটাকে আবার খুঁজতে হবে তাদেরকে। বোনের দেখা পেতে জিজ্ঞেস করলো, এত তাড়াতাড়ি আসতে গেলি কেন? আরো পরে আসলে হতো। শ্রেয়া জবাবে বলল, বাসায় শান্তি পাচ্ছিলাম না, যেতেও তো চাইনি। তোমার হিটলার বন্ধুটাই তো ধমক দিল। বড়রা ছিল বিধায় কিছু বলিনি। মমকে কখন কেবিনে দেবে আমি দেখব। শ্রেয়াস কিছু একটা ভেবে শ্রেয়াকে জিজ্ঞেস করলো, মম ড্যাডির সাথে থাকতে চাস তুই? আবার যদি সবাই একসাথে ওই বাসায় থাকি?
শ্রেয়া কি উত্তর দিবে ভেবে পেল না। দুমন আসে, নিজে কি চায় নিজে বুঝে উঠতে পারে না। হালকা আওয়াজে বলল, তুমি যেখানে থাকবে আমিও সেখানেই থাকবো। শ্রেয়াস জানতো শ্রেয়া এটাই বলবে, সে তার বোনকে চেনে। তবে সে তার উত্তর পেয়ে গেছে। বোনের খুশি থাকার উপরে তার কিচ্ছু নেই, বোনই তার সব। ওর জন্যই এতটা লড়াই করে এত দূর আসতে পেরেছে সে। বোনই তার বেঁচে থাকার একমাত্র কারণ। ওর মুখের দিকে তাকিয়ে এত কিছু করা, বোনের কষ্ট তো ও দেখতেই পারে না। কেবিনে শিফট করা হয়েছে সৃজা সাদিককে। জ্ঞান ফিরেছে তার। ডাক্তার দুজন করে যাওয়ার কথা বললেও প্রথমে আরহাম সাদিক একাই দেখা করে এসেছেন। এখন কেবিনে বোনকে নিয়ে শ্রেয়াস প্রবেশ করেছে। শ্রেয়া পারলে হামলে গিয়ে পড়ে তার মায়ের উপর। কেবিনে ঢুকে প্রথমে মায়ের কাছে ছুটে গিয়েছে, হাতটা ধরে কান্নাকাটি করেছে। শ্রেয়াস গিয়ে বোনের কাঁধে ভরসার হাতটা রাখলো, তবে এই হাতটাও শ্রেয়াকে শান্ত করতে পারল না। সৃজা সাদিকের কষ্ট হচ্ছে, তবে বেশি কষ্ট হচ্ছে মেয়েকে কাঁদতে দেখে। হালকা আওয়াজ করে তিনি বললেন, কাঁদছো কেন? এইটাই তো চাইছিলে তুমি, আমি চলে যাই সারা জীবনের মতো। সেদিন আমার সাথে একটা কথাও তো বললে না তুমি। কষ্ট হয়নি আমার বুঝি? আমি মরে গেলেই তো ভালো হতো। সৃজা সাদিকের অভিমানী কণ্ঠে শ্রেয়ার নিজস্ব অভিমানের পারদ দুমড়ে মুচড়ে ভেঙে গেল। কান্নারত অবস্থাতেই বলল, মম প্লিজ চুপ করো, এমন করে বলো না প্লিজ। আমি আর তোমার সাথে অভিমান করব না, তবুও ছেড়ে যেও না। সৃজা সাদিক মেয়েকে পরখ করছেন। শ্রেয়ার চোখে নিচে কালো দাগ স্পষ্ট, যা প্রমাণ দিচ্ছে সে রাতে ঠিকমতো ঘুমাতে পারেনি। মুখটা যেন একদিনে শুকিয়ে গেছে। খাওয়া দাওয়াও নিশ্চয়ই করেনি। চিন্তিত কণ্ঠে সৃজা সাদিক বললেন, তোমার চোখ মুখ এমন লাগছে কেন? খাওনি নিশ্চয়? আবার সৃজা সাদিক শ্রেয়াসের দিকেও নজর বুলালেন। ছেলের চোখে মুখেরও একই দশা। অফিসের শার্ট প্যান্ট পরে আছে, যার মানে সেও বাসায় যায়নি। অবশ্য আরহাম সাদিকও বলেছিলেন সে আর শ্রেয়াস রাতে ছিল হসপিটালে। না, ছেলে মেয়ে দুটোকে বাড়ি পাঠাতে হবে, ওদেরও তো সুস্থ থাকতে হবে। তিনি আবার বললেন, শ্রেয়াস, তোমার ও তো একই অবস্থা দেখছি। বাড়ি যাও তোমরা দুজন, এখানে থাকার দরকার নেই। শ্রেয়াস এবার মুখ খুলল, তবে চিৎকার চেঁচামেচি কিংবা রাগান্বিত স্বরে নয়, বরং অধিকার ফলিয়ে বলল, আপনি বেশি বুঝছেন। আমরা ঠিক আছে, আপনার এখন কেমন লাগছে সেটা বলেন। শ্রেয়াসের কথায় সৃজা সাদিকের বেশ খারাপ লাগলো। ছেলে তার এখনো আপনি আপনি করে বলে যাচ্ছে, তুমি তো আসতে পারছে না। শ্রেয়াস এখনো তাদের সাথে স্বাভাবিক হতে পারছে না। অনুরোধের স্বরে সৃজা সাদিক বললেন, আপনি করে বলাটা কি বেশি জরুরি শ্রেয়াস? তুমিতে আসা যায় না? আমি তোমার মা হই, এবার তো মাফ করো আমাদের। এটুকু বলে সৃজা সাদিক এবার মেয়ের দিকে তাকিয়ে বললেন, শ্রেয়া, বাড়ি ফিরে এসো, কথা দিচ্ছি ভালো মা হব। তোমাদের অনুপস্থিতি আমাকে কুরে কুরে খেয়েছে। আমি কিভাবে দিনগুলো কাটিয়েছি আমি তা জানি। বাড়ি ফিরে এসো প্লিজ। শ্রেয়া কি উত্তর দিবে বুঝতে পারছে না। ভাইয়ের কথা ব্যতীত সে হ্যাঁ বা না কিছুই বলতে পারবে না। ভাই তার সব, সে যা উত্তর দিবে তাই সই। শ্রেয়া মায়া ভরা কণ্ঠে ভাইকে ডাকলো। ভাইয়া। এই ডাকটায় যেন হাজার আকুতি, কিছু চাওয়ার প্রত্যাশা। শ্রেয়া সেই ডাক্তার মানে বুঝলো, ওর মন নরম হয়েছে। একটা মানুষের ভুলের শাস্তি আর কত দিবে? সবারই ধৈর্যের সীমা আছে। শ্রেয়াসের ছোট্ট জবাব, ঠিক আছে। এটুকু বলে কেবিন ছেড়ে বেরিয়ে গেল সে। সৃজা সাদিক স্বস্তি পেলেন। শত অসুস্থতার মাঝেও তার ঠোঁটের কোণে এক টুকরো হাসি ফুটে উঠল। তারপর তিনি মেয়েকেও কিছুক্ষণ বুঝে শুনে বাড়ি পাঠিয়ে দিল। ছেলে মেয়ে দুটোরই রেস্ট নেওয়া দরকার। ওরা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে অহর্নিশ আসলো। আর সুবর্ণা চৌধুরী আসেননি, তারা বিকালে আসবে। অহর্নিশ প্রবেশ করে একটা চেয়ার টেনে বসলো সৃজা সাদিকের কাছে। কেমন আছেন? আপনি যে সত্যি সত্যি হার্ট অ্যাটাক করে বসবেন আমি কল্পনাও করতে পারিনি। আছি মোটামুটি। অসুস্থ অবস্থায় আপনার মুখে কিঞ্চিত পরিমাণ হাসি দেখেই বুঝতে পারছি প্ল্যান সাকসেসফুল। তো এবার আমার পাওনাটা। সৃজা সাদিক অবাক, তার মনটা একটু ভালো, তাও এই নয় সে খিলখিল করে হাসছে। এই ছেলে এইটুকু ব্যাপারও লক্ষ্য করলো। সৃজা সাদিক একটু বাঁকা জবাব দিল, যদি না দেই? প্ল্যান তো সত্যি হয়ে গেল, এবার দিলেই কি আর না দিলেই কি? অহর্নিশ সৃজা সাদিকের মুখ দেখে বুঝতে পেরেছে সে তাকে একটু বাজিয়ে দেখতে চাইছে। অহর্নিশ দমে যায় কিনা সেটা দেখতে চাইছে। তবে তাকে দমানো এত সহজ নাকি? ছোটবেলা থেকে
যা চেয়েছে তা আদায় করে এসেছে, হেরে যাওয়া তার লিস্টে নেই। অহর্নিশ একটু হাসি মুখ করে বলল, না দিলে কি হবে সেটা না হয় আপনার ছেলের কাছ থেকেই জেনে নেবেন। আমি নিজের কোনো কিছুতেই ছাড় দেওয়া পছন্দ করি না ডিয়ার আন্টি। ও সরি মাই ডিয়ার হবু শাশুড়ি আম্মু। অহর্নিশের এভাবে বলা দেখে শ্রীজা সাদিক হেসে দিলেন। মজা তো তিনি করছিলেন, তবে অহর্নিশের নিকট থেকে তিনি এরকম জবাব আশা করেননি। ভোরের বাতাসে মন প্রাণ সব জোড়ায় যায়। আজকের বাতাসটা যেন একটু বেশি স্নিগ্ধ, একটু বেশি শীতল। না, ব্যাপারটা আমার কাছে না, শ্রেয়ার নিকট লাগছে সব। শ্রীজা সাদিকের আজকে ডিসচার্জ ডেট। শ্রেয়া যাচ্ছে হসপিটালে, সেখান থেকে সরাসরি যাবে নিজেদের পুরনো বাসায়। শ্রেয়াস আগে ভাগে বলে দিয়েছে মমতা মামনিও তাদের সাথে যাবে। আরহাম সাদিক বা শ্রীজা সাদিক কেউ এই ব্যাপারে না বলেনি। এতদিন তো মমতা নামক মানুষটায় ছেলে মেয়ে দুটোকে আগলে রেখেছিল। শ্রেয়াকে তো ছোট থেকে মাতৃ স্নেহ দিয়েছে এই মানুষটাই, তার প্রতি তাদের কৃতজ্ঞতার শেষ নেই। দীর্ঘ 8 বছর পর নিজস্ব বাসায় পা রাখছে শ্রেয়াস ও শ্রেয়া। এই বাড়িতে তাদের সুখকর কোনো স্মৃতি আছে কিনা জানা নেই, থাকবে কি করে? বাসার প্রধান দুটো মানুষের কাছ থেকেই তো অবহেলার শিকার হয়েছে। বাসায় পা রেখেই শ্রেয়ার চোখ অশ্রুসিক্ত হলো। মায়ের সাথে মেয়ের বন্ডিং বেশি থাকে। মেয়ে মাকেই তার মনের সব কথা বলে, যা হয়তো অন্য কাউকে বলা সম্ভবপর হয় না। তবে শ্রেয়ার মা নামক মানুষটাই ছিল তার কাছে দূরের মানুষ। কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না তাদের মাঝে। না বলা কথাগুলোর কিছু শ্রেয়া ভাই বা মমতা মামনির সাথে শেয়ার করেছে, কিন্তু যে কথাগুলো একান্ত ব্যক্তিগত, যে কথাগুলো শুধু মায়ের সাথে শেয়ার করা যায়, সে কথাগুলো তার মনে জমা পড়ে আছে। খাঁচায় বন্দি পাখির মতো কথাগুলো যেন মনের চিলেকোঠাতে আটকা পড়ে আছে। তবে এখন কি সে মায়ের সাথে সবকিছু শেয়ার করতে পারবে? মাকেও নিজের জীবনের সবচেয়ে বিশ্বস্ত একজনের জায়গা দিতে পারবে? জানা নেই শ্রেয়ার। জানা অজানার এই দ্বন্দ্বে তার এই জীবন প্রায় ওষ্ঠাগত। মাকে ধরেই বাসায় প্রবেশ করলো শ্রেয়া। মানুষটার এখন বিশেষ যত্ন প্রয়োজন। সে যত্ন নেওয়ার মতো মানুষের হয়তো অভাব নেই। ভাত ছড়ালে তো আর কাকের অভাব হয় না। টাকা দিয়ে 2-3টা সার্ভেন্ট অনায়াসেই রাখতে পারবে তারা। তবে সে নিজ থেকে মায়ের কিছুটা যত্ন নিতে চায়। শ্রীজা সাদিককে নিয়ে প্রথমে ড্রয়িং রুমের সোফাটায় বসানো হলো। শ্রেয়াও তার পাশে বসলো। মেয়ের চোখে অশ্রু দেখে তিনি বললেন, আমি জানি এই বাসায় আমাদের সাথে তোমাদের আনন্দের কোনো মুহূর্ত নেই, ভালো কোনো স্মৃতি নেই। তোমাদের একটু খারাপ লাগা স্বাভাবিক, তবে বিশ্বাস করো এখন থেকে এই বাসায় তোমাদের বেস্ট স্মৃতি উপহার দেয়া আমাদের দায়িত্ব। তোমরা একটু স্বাভাবিক হও, এই বাসার আনাচে কানাচে আনন্দের জোয়ার বইবে, আমি কথা দিচ্ছি। শ্রেয়া হালকা করে বলল, শ্রেয়ার এই ছোট্ট জবাবে শ্রীজা সাদিকের মনে আনন্দের স্রোত বইল। মেয়ে তার যেমন তেমন, তবে ছেলেটা একটু বেশি কাঠখুট্টা। এই কঠিন মানব ছেলেটা যে কার মতো হয়েছে শ্রীজা সাদিক জানেন না। এত বছর পর নিজের রুমে প্রবেশ করে শ্রেয়ার ভালোই লাগছে। রুমটা আগের মতোই আছে, সে যেরকম ভাবে রেখে গিয়েছিল সেরকমই পরিপাটি আছে। একটা কিছু এদিক ওদিক করা হয়নি। রুমটা দেখেই বোঝা যাচ্ছে প্রতিদিন এটার কেউ যত্ন নিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করেছে নিয়মিত। এই যে রুমের চারিদিকে শ্রেয়ার ছোটবেলার ছবিগুলো লাগানো আছে, সেগুলো কেমন চকচক করছে। খাটের উপরে থাকা ওর ছোট্ট টেডিও সুন্দর রয়েছে এখনো। নিজের রুমের এত সুন্দর অবস্থা দেখে মনের মধ্যে ভালো লাগা কাজ করলো শ্রেয়ার। সেদিনের পর কেটে গেছে বেশ অনেকটা দিন। অবশেষে অহর্নিশ শ্রেয়াকে মুক্তি দিয়েছে, তার রেজিগনেশন লেটার অ্যাপ্রুভ করেছে। না করে উপায় ছিল না। একে তো শ্রেয়ার পরীক্ষা, তারপর শ্রীজা সাদিকের কিছুটা খেয়ালও রাখে সে। তারপর যদি অফিসেও আসতে হয় তাহলে সেটা শ্রেয়ার জন্য বেশ কষ্টকর হয়ে দাঁড়াবে। তাই সে নিজ থেকেই গিয়ে শ্রেয়াকে না করে দিয়েছে। এ কথা শুনে শ্রেয়া বাইরে থেকে খুশি হয়েছিল বটে, কিন্তু মন থেকে কেন জানি পারেনি। কোথাও একটা ওর কম কম মনে হচ্ছে, কিছুটা শূন্য শূন্য লাগছে। প্রতিদিন সে কিছু একটা মিস করছে। এমনটা হওয়ার কারণ শ্রেয়ার কিছুটা জানা, তবে সে সেই ব্যাপারটাকে মেনে নিতে পারছে না, মন থেকে স্বীকার করে উঠতে পারছে না। আজকে শ্রেয়ার পরীক্ষার শেষ দিন। 15 দিন যাবৎ চলিত পরীক্ষার আজকে শেষ দিন, আর মাত্র একটা সেমিস্টার বাকি তার। শ্রেয়া বরাবর ভালো স্টুডেন্ট হওয়ার দরুন নিজের লাইফের সকল অসুবিধা, শ্রীজা সাদিকের অসুস্থতা, কোনো কিছুই তার পড়াশোনায় তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। পরীক্ষাগুলো সে ভালোই দিয়েছে।
শ্রেয়ার কেন যেন আজকে মনটা ভীষণ খারাপ করছে। ভার্সিটি শেষ করে আরুর সাথে মজা করেই ফিরেছে, কিন্তু এরপর হঠাৎ করে তার মন আকাশে কালো মেঘ ভিড়তে শুরু করেছে। রাতে খাবার সময় সৃজা সাদিক এ ব্যাপারে অবশ্য জিজ্ঞেস করেছিল, কিন্তু ব্যাপারটা সে এড়িয়ে গিয়েছে, কারণ এর সুস্পষ্ট কোনো উত্তর তার কাছে নেই। এই যে এখন সে শুয়ে শুয়ে একবার SMS দেওয়া অনাকাঙ্ক্ষিত মানুষটির কথা ভাবছে, তো একবার অহর্নিশের কথা। সৃজা সাদিকের অ্যাটাকের দিন থেকে তার কাছে কোনো মেসেজ আসে না। প্রথম ব্যাপারটা স্বাভাবিক লাগলেও এরপর থেকে তার কেন যেন সে ওই মেসেজটির অপেক্ষা করে, কিন্তু কোনো মেসেজ আসে না। সে কোনো দিন রিপ্লাই দেয়নি ঠিকই, কিন্তু আজকে কেন যেন ওই নাম্বারে ফোন দিয়েছিল, তবে সেই নাম্বারটি অফ, কোনো ফোন যায়নি। আবার কয়েকদিন ধরে অফিসে যাচ্ছে না দেখে অহর্নিশের কথাও তার বেশ মনে পড়ছে। কেন এমন হচ্ছে? একটা হৃদয়ের সে দুইটা মানুষের কথা কেন ভাবছে? সে তো ওই রকম টাইপের মেয়ে না, তবু কেন এমন হচ্ছে তার? তবে শেষ পর্যন্ত ভেবে সে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে সে ওই অনাকাঙ্ক্ষিত মানুষটিকে নিয়ে ভাববে না। তাকে সে দেখেনি, তার কণ্ঠ শুনেনি, শুধু SMS দেখে তার কথাগুলো দেখেছে। সেই লোকটা আদৌ ছেলে না মেয়ে তাও তার জানা নেই। হতেও তো পারে তার সাথে কেউ প্র্যাঙ্ক করেছে, মজা নিয়েছে। সে লোককে নিয়ে সে আর কোনো চিন্তা করবে না, কিন্তু মনটা কেন যেন মানতে চাচ্ছে না। আসলে আমাদের মনের উপর কারো নিয়ন্ত্রণ নেই, ওটা যে কখন কি চাই কে জানে। যদি আমরা মনটাকে একটু নিয়ন্ত্রণ করতেই পারতাম তাহলে কতই না ভালো হতো। সকালটা যেন খুব ভালোভাবেই শুরু হলো অহর্নিশের আজকে খুশি লাগছে। খুশি হওয়াটাই স্বাভাবিক, তার এতদিনের কাঙ্ক্ষিত আশা প্রত্যাশা পূরণ হতে চলেছে। অফিসে গিয়েও কাজের ফাঁকে মুচকি মুচকি হাসছে সে। হাতে তার অফিসের কর্মচারীরা বিচলিত, যে অহর্নিশ সামান্য একটা ভুল হলে ধমকাধমকি শুরু করে। এটা কি সেই অহর্নিশ? সে কাজের ফাঁকে কিছু একটা মনে করে যে হাসছে, তা অফিসের কেউ মেনে নিতে পারছে না। অফিসে কানাঘুষা চলছে, তাদের স্যারের কি হলো হঠাৎ। এক পর্যায়ে অহর্নিশের বর্তমান বিয়ে অনেক তার স্যারকে জিজ্ঞেস করে ফেলল, স্যার আপনাকে কি জেনে বলতে ধরেছে এভাবে কাজের সময় মাঝে মাঝে হাসছেন যে? অনেক মানুষটা একটু রসিক টাইপের, তার কাঠ খুঁটটা স্যারের ব্যাপারে অবগত সে। কিছু হলে যে ধমকাধমকি করে এসবও সে জানে। তার চাকরির 15 দিনে স্যারকে এটা ওটা জিজ্ঞেস করে কম ধমক খায়নি, তবু সে প্রশ্নটা করলো। আসলে মনের মধ্যে একটা বিষয় নিয়ে কৌতূহল থাকলে সেটা যতক্ষণ না পর্যন্ত জানতে পারছে মনের শান্তি পাওয়া যায় না। তাই যতই স্যার রাগ করুক না কেন অনেক প্রশ্ন করেই ছাড়বে। অহর্নিশকে প্রশ্ন করার জন্য এখন যে সে লম্বা একটা ধমক শুনবে এই সম্পর্কে অবগত সে। তাই সে আগে থেকে চোখ বন্ধ করে রেখেছে যেন স্যারের বকা হজম করতে পারে। কিন্তু একে আশ্চর্য কাহিনী, অহর্নিশ তাকে কিছু বলল না, রাগী কণ্ঠ তার শোনা গেল না। সাবলীল ভাবে জবাব দিল, না তেমন কিছু না, আজকে একটা খুশির দিন তো তাই আর কি। স্যারের ঠান্ডা জবাবে অনেক যেন আরেকটু সাহস বেশি পেল। জানার কৌতূহল তার মধ্যে আরো বাড়ছে। নিজেকে দমাতে না পেরে আরো একবার জিজ্ঞেস করলো, আজকে কি স্যার? এবারও অহর্নিশ বিরক্ত হলো না, শান্ত স্বরে জবাব দিল, সেটা না হয় পরেই জানতে পারবে। অনেক আর কোনো প্রশ্ন করলো না। স্যারের এই ঠান্ডা ঠান্ডা আওয়াজই তার কাছে ভালো লাগছে। শুধু শুধু উল্টা পাল্টা প্রশ্ন করে ঘুমন্ত সিংহকে জাগানোর কি প্রয়োজন? সে শান্ত আছে, শান্তই থাক না। বাসার নিচ থেকে নিজের বেস্টির গলা পেতেই রুম থেকে দৌড়ে বের হলো শ্রেয়া। মেয়েটা জানায়নি আজকে সে তার বাসায় আসছে, তবে নিচে এসে দেখলো সুবর্ণা চৌধুরীও এসেছে। তার সাথে কুশল বিনিময় করলো, তারপর আরোকে নিয়ে চললো নিজের রুমে। আরও আর শ্রেয়া যেতে সৃজা সাদিক জিজ্ঞেস করলেন, ভাইয়া আর অহর্নিশ কোথায়? অফিস থেকে সরাসরি তারা এখানে চলে আসবে, তোকে টেনশন করতে হবে না এ নিয়ে। আমরা না হয় এখন একটু গল্প করি। তোর এমন বিধ্বস্ত চেহারা কেন শ্রেয়া? নিজের পাশে এমন আতপাগল সেজে আছিস কেন? তোর মতো একটা পরিপাটির মেয়ের এমন রূপ দেখে আমি শিহরিত। হারুর বলা কথাগুলো সত্য। আসলে শ্রেয়া কালকে থেকে এত ভাবনায় মুশকুল যে নিজেকে টাইম দেওয়ার মতো পায়নি, নিজেকে পরিপাটি করে গোছাতেও পারেনি। হাতের কাছে যা পেয়েছে শাওয়ার নিয়ে সেটাই পরেছে। এর জন্যে নিজের দিকে তাকিয়ে দেখলো টি শার্ট পরেছে একটা, ট্রাউজার পরেছে আরেকটা। সত্যি কি বিশ্রী অবস্থা। আরও শ্রেয়ার কাভার্ডের থেকে একটা সুন্দর দেখে 3 পিস বের করলো, শ্রেয়ার হাতে ধরিয়ে দিয়ে বলল চেঞ্জ করে আসার জন্য। শ্রেয়া ভ্রুকোচকে জিজ্ঞেস করলো, 3 পিস পরার কি আছে? আমরা তো আর কোথাও যাচ্ছি না, তার থেকে বরং টি শার্টটা আর ট্রাউজারই বের করে দে, ওটাই পরি। আরও তড়িঘড়ি করে বলল,
না। কেন, কি হয়েছে? কি লুকোচ্ছিস আমার থেকে? আরও মুখ বন্ধ অবস্থাতে জিভে একটা কামড় মারল। এখনই বলা যাবে না শ্রেয়াকে। কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, কি আর লুকাবো, দেখছিস না আমি 3 পিস পরেছি, তার মানে তুইও পরবি। আর কোনো কথা না, যা এবার। বলি ঠেলে ধাক্কিয়ে শ্রেয়াকে ওয়াশরুমে পাঠিয়ে দিল আরু। শ্রেয়া যেতে প্রাণ ভরে শ্বাস নিল সে। শ্রেয়া আগে থেকে জানলে ওর হিটলার ভাইটা ওর কল্যাণ নিত, তবে শ্রেয়া যে বিশ্বাস করেনি, উল্টো ওকে সন্দেহ করেছে এই বিষয়ে অবগত সে। করলে করুক গা, আর কিছুক্ষণই তো, এরপরই তো সব এমনিতেই জেনে যাবে। শ্রেয়া ওয়াশরুম থেকে বেরোতেই ওকে একটু সাজিয়ে দিল আরু। শ্রেয়া বারবার না করেছে, তবে আরুর এক কথা, আমি সেজেছি তাহলে তুই কেন সাজবি না? আর মাঝেই নিচ থেকে ডাক এলো। একজন সার্ভেন্ট এসে বলে গেল তাদের নিচে ডাকা হচ্ছে। আরু শ্রেয়াকে ধরে নিচে নিয়ে যাচ্ছে। শ্রেয়ার সন্দেহ হচ্ছে আরুর হঠাৎ এমন আচরণে। সিঁড়ির নিকটে আসতে চোখ পড়ল সবার উপর। সেখানে ওর আর আরুর হোল ফ্যামিলি হাজির। শ্রেয়া জানে না কেন এসেছে, ইভেন আজ যে সবাই আসবে এই ব্যাপারও সে অবগত নয়। শ্রেয়ার দিকে চোখ যেতে শ্রীজা সাদিক বললেন, ওই যে শ্রেয়া এসে গেছে। অহর্ণের সেবার উপরের দিকে তাকালো। আসমানের ফুরপুরির কথা বলবো না, তবে শ্রেয়াকে দেখতে অনেক সুন্দর লাগছে। ফর্সা ত্বকে কালো রংটা ফুটে উঠেছে, কি মিষ্টি লাগছে তাকে, যেন সদ্য ফুটা এক গোলাপ, ব্ল্যাক রোজ। অহর্নিশের চোখ ফেরানো দায় হয়ে পড়েছে। অহর্নিশের পাশে বসেছিল শ্রেয়াস। অহর্নিশকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শ্রেয়াস ওর কানের কাছে বলল, এইভাবে তাকিয়ে থাকিস না, মেয়ের বড় ভাই তোর পাশে বসে আছে, দয়া করে দৃষ্টি সংযত করুন। শ্রেয়াসের কণ্ঠস্বরে অহর্নিশের কানে গেল। দৃষ্টি সংযত করবে কেন সে? খারাপ নজর তো সে দেয়নি, সে তার ভবিষ্যৎকে দেখছে। ও বলল, দৃষ্টি সংযত করব কেন? আমি তো আমার প্রেমময়ীকেই দেখছি, তুই উল্টো আমাকে বিরক্ত করছিস দেখতে। শ্রেয়াস আর কিছুই বলল না। এই ছেলের মাথা যে গেছে সে নিশ্চিত। আরও শ্রেয়াকে নিয়ে বসালো সবার মধ্যে। শ্রেয়া সবার সাথে কুশল বিনিময় করলো। অহর্নিশের বাবা আতিফ চৌধুরী বললেন, এবার কাজের কথায় আসা যাক। মিস্টার সাদিক, আমি আপনার মেয়েকে চাইছি আমার ছেলের জন্য। আমার ছেলে তো আপনার চেনা জানাই, আশা করি না করবেন না। আর আমরা আজকেই বিয়েটা পড়িয়ে রাখতে চাইছি, কি বলেন? আতিফ চৌধুরীর কথার বিস্ময়ে শ্রেয়ার চক্ষু বেরিয়ে আসার জোগাড়। আরহাম সাদিক বললেন, মিস্টার চৌধুরী, আমার তো কোনো সমস্যা নেই। শ্রেয়ার অনার্স কমপ্লিট হতে এখনো 1 বছর লাগবে। এছাড়া শ্রেয়ার তো একটা মতামত আছে, ওর ওপর দিয়ে তো জোর করে আমি কিছু ঝাঁপিয়ে দিতে পারি না। আতিফ চৌধুরী এবার শ্রেয়াকে জিজ্ঞেস করলেন, কি শ্রেয়া মা, তোমার কি কোনো সমস্যা আছে? নির্দ্বিধায় বলতে পারো। শ্রেয়া ইতস্তত বোধ করছে, সাথে সিদ্ধান্তহীনতায়ও ভুগছে। মেয়ের ব্যাপারটা হয়তো শ্রীজা সাদিক বুঝতে পারলেন। উনি সবাইকে বললেন, শ্রেয়া হয়তো মতামত জানাতে অস্বস্তি বোধ করছে বা সিদ্ধান্ত নিতে পারছে না। আমি একটু ওর সাথে আলাদাভাবে কথা বলে আসি, এতে ওর কনফিউশন দূর হবে। বলে শ্রীজা সাদিক শ্রেয়াকে নিয়ে চলে গেলেন। আতিফ চৌধুরী এবার একটু রাগে দৃষ্টি দিলেন অহর্নিশের দিকে। তিনি অহর্নিশকে পই পই করে বলেছিলেন শ্রেয়ার অনার্স কমপ্লিট হোক, তারপর না হয় বিয়ের কথা বলবে, কিন্তু ছেলে মানতে নারাজ। পারলে আজকে বিয়ে করে যাবে সে। কতটা নির্লজ্জ হয়ে গেছে তার ছেলে, তাকে হুমকি দেয়। বিয়ের প্রস্তাব যদি না দেয় আজকে, তাহলে তুলে নিয়ে বিয়ে করে আসবে। তখন তো ওনার মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে। ছেলে মেয়ে দুটোর একটাও না ওনার মনের মতো হয়নি, এটা ওনার আফসোস। তবে শ্রেয়াকে চেনেন বেশ অনেকদিন ধরে, ওনার বেশ পছন্দও শ্রেয়াকে। তাই ছেলের কথা মেনে আজকে বিয়ের প্রস্তাব নিয়ে আসা। দেখা যাক শ্রেয়া কি বলে। শ্রেয়া যেতেই অহর্নিশ শ্রেয়াসকে বলল, সিদ্ধান্তহীনতায় ভোগার কি আছে তোর বোনের? আমাকে মনে হয় চেনে না সে। শ্রেয়াস জবাবে বলল, চেনে দেখি তো বিরাট সমস্যা। শালা, তোর এত তাড়া কেন বিয়ে করার? 1 বছর অপেক্ষা করলে তোর মহাভারত অশুদ্ধ হতো। এখনো তোর শালা হই নাই, সো আগে সম্পর্ক পাতাতে আসবি না। শ্রেয়াসের স্বরে একটু কাঠিন্যতা, তবু আস্তে আস্তে বলল, ভুলে যাস না আমার বোনকে যে তুই বিয়ে করবি, এই ব্যাপারে আমি রাজি হয়েছি কিসের জন্য? সময় মতো আমার জিনিসও আমার চাই, নইলে বোনকে তোর কাছ থেকে নিয়ে আসতে 2 বারও ভাববো না। অহর্নিশ একটু হাসলো, বলল, দেখা যাবে কার দৌড় কত দূর। নতুন দিনের সূচনা মানুষের জীবনে কত নতুন মোড় নিয়ে আসে, কত সম্পর্কের বেড়াজালে আবদ্ধ করে একটা মানুষকে। এই তো
কিছুক্ষণ আগে শ্রেয়া ছিল কারোর মেয়ে, কারোর বোন, আর এখন হয়ে যাচ্ছে কোনো ফ্যামিলির বৌমা, কারোর বউ, আবার কারোর ভাবি। শ্রেয়া কবুল বলার সাথে সাথে সকলে আলহামদুলিল্লাহ শব্দটি উচ্চারণ করে উঠল। শ্রেয়া এখন অফিসিয়ালি এই হিটলার লোকটার বউ। ভাবতে গায়ে কেমন কাটা দিয়ে উঠছে তার। মোটে এখন সে বিয়ের জন্য প্রস্তুত ছিল না। কিভাবে কি হয়ে গেল সে হিসাব মিলাতে ব্যস্ত শ্রেয়া। একটু আগে সৃজা সাদিক তাকে রুমে নিয়ে গেল, বলল, আমি জানি শ্রেয়া, তুমি সিদ্ধান্ত নিতে চাইছো না বা ভয় পাচ্ছ। এটা তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ ডিসিশন। আমি তোমাকে জোর করছি না, তবে অহর্নিশ নিঃসন্দেহে তোমার যোগ্য পাত্র। তোমার কোনো পার্সোনাল চয়েস আছে যেটা তুমি আমাদের কাউকে বলতে পারছো না? যদি থেকে থাকে তাহলে এখন বলো, আমরা কেউ তোমাকে কিছুই বলবো না। তুমি বলো। শ্রেয়া ছোট্ট করে জবাব দিল, না, এরকম কিছু নেই মম। তাহলে রাজি হয়ে যাও। অহর্নিশের কাছে তো আমরা কম কৃতজ্ঞ না। আমার অসুস্থ হওয়ার সময়টাতে সে যেভাবে তোমার পাপার পাশে থেকেছে, সে যেভাবে হেল্প করেছে, এরকম কয়জন করে? আর অহর্নিশ তোমার যোগ্য না হলে আমি তোমাকে কোনোদিনও এতটা জোর করতাম না। রাজি হয়ে যা শ্রেয়া। তোমাকে ভালো মানুষের কাছে পাত্রস্থ করতে পারলে আমরা অনেক হালকা হব, নিজেদের কম অপরাধী মনে হবে। তোমাদের জন্য তো আমরা কিছুই করতে পারিনি আগে। এই কাজটা করতে পারলে নিঃসন্দেহে আমরা অনেকটা দায়মুক্ত হতে পারবো। মায়ের চোখে আকুতি, আবার নিজের মনের কথায় শ্রেয়া জানিয়ে শ্রেয়া রাজি হয়ে গেল। অল্প স্বরে উচ্চারণ করলো, রাজি আমি, যা করার করো তোমরা। সৃজা সাদিক শ্রেয়ার মাথায় হাত বুলিয়ে দিলেন। সকলেই রাজি ছিল। ইভেন শ্রেয়ার বিয়ে দেওয়ার পূর্বে তারা মমতার নিকট থেকে অনুমতি নিয়েছে, কারণ মমতাই তো এতদিন ওদের খেয়াল রেখেছে। তাই ওনার অধিকার আছে শ্রেয়া ও শ্রেয়াসের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার। কোনো অনুষ্ঠান, আত্মীয় স্বজনের দাওয়াত ব্যতীত বিয়ে হয়ে গেল শ্রেয়া আর অহর্নিশের। সবাই ঠিক করেছিল সামনে একটা দিন দেখে বড় করে অনুষ্ঠান করবে, কিন্তু শ্রেয়া না করে দিয়েছে। সে বলে দিয়েছে আগে তার অনার্স শেষ হবে, তারপর অনুষ্ঠান, তার আগে নয়। ব্যাস, শ্রেয়ার কথায় কেউ আর অসম্মতি প্রকাশ করেনি। তারা তো আগে থেকেই ধরে নিয়েছিল শ্রেয়া এখনও বিয়েতে রাজি হবে না, কিন্তু সৃজা সাদিক কি এমন বোঝালেন যে রাজি হয়ে গেল? তবে বিয়ের সময় মুখভঙ্গি দেখে বোঝা যাচ্ছিল না যে শ্রেয়া আদেও বিয়েতে খুশি হয়েছে নাকি তার উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। বিয়ের অনুষ্ঠান পরে সকলে খাওয়া দাওয়া শেষ করলো। আতিফ চৌধুরী মেয়ে আর স্ত্রীকে নিয়ে চলে গেলেন। অহর্নিশ আজকে এখানেই থাকবে। সবেমাত্র বিয়ে হলো, তবে শ্রেয়া আগামী 1 বছর নিজের বাসাতেই থাকবে। তারপর তাকে ধুমধাম করে উঠিয়ে নিয়ে যাবে। শ্রেয়া বসে আছে নিজের রুমে। বিয়ের কোনো ল্যাশ তার শরীরের মধ্যে নেই, নর্মাল সে। বিয়ে করার সময়ও তো শরীর লাল টুকটুকে বেনারসি চাপাতে পারল না। সময় দিল কই অহর্নিশ? কাজে আসার সাথে সাথেই বিয়ে পড়াতে হলো। আরও শ্রেয়াকে সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে আনতে চাইছিল, কিন্তু অহর্নিশ না করে দিল। বলল শাড়ি পরার দরকার নেই, রাত হয়ে যাচ্ছে। ব্যাস, শ্রেয়ারও আর শাড়ি পরা হলো না। অহর্নিশ আজকে এখানে থাকবে শ্রেয়া জানে, তবে এখনও তার রুমে আসেনি। কোথায় গেছে কে জানে। কালকে থেকে তার এমনিতে মন ভালো ছিল না। তারপর কয়েক ঘন্টার মধ্যেও জীবনের নতুন অধ্যায়ে পা রেখে ফেলল সে। কিছুটা ক্লান্ত সে, তবে মমতা মামনি বলে দিয়েছে অহর্নিশের জন্য অপেক্ষা করতে, তাই এখন অপেক্ষা করছে। মমতা ওকে একটা শাড়ি পরিয়ে দিয়ে যেতে চেয়েছিল, কিন্তু শ্রেয়া রাগ করে পড়েনি। বেশ সময় পড়তে পারলো না, এখন আবার পড়তে যাবে। রাগে দুঃখে শ্রেয়ার শার্ট আর ট্রাউজার টাইপ 2 পিস যে নাইট ড্রেস আছে সেগুলোই পরে বসে আছে। শ্রেয়া প্রায়ই এগুলো পরে ঘুমায়, আর কারণ গরমের সময় এগুলো বেশ আরামদায়ক। যদিও তার রুমে এসি থাকায় গরম লাগে না তার। শ্রেয়ার ভাবনার মাঝে অহর্নিশ রুমে প্রবেশ করলো। বেডে পা ঝুলিয়ে বসেছিল শ্রেয়া। দরজা খোলার আওয়াজের সেদিকে দৃষ্টিপাত করলো সে। অহর্নিশ আস্তে ধীরে দরজা লাগিয়ে তার সদ্য হওয়া বিবেজানের নিকটে এসে বসলো। হাতে তার একটা প্যাকেট, যেটা সে শ্রেয়ার জন্য এনেছে, এগিয়ে দিল শ্রেয়ার দিকে। শ্রেয়া বিনা বাক্যে প্যাকেটটা নিল। আজ তার কেমন রাগারাগি করতে ইচ্ছে করছে না। অহর্নিশ তাকে এতক্ষণ অপেক্ষা করালেও তবু সে অহর্নিশের দেওয়া প্যাকেটটা নিল। অহর্নিশ চোখের ইশারায় শ্রেয়াকে প্যাকেটটা খুলে দেখতে বলল। শ্রেয়া প্যাকেটটা খুলল। সেখানে একটা লাল রঙের জর্জেটের শাড়ি, একটা বেলি ফুলের মালা রয়েছে। তার মানে অহর্নিশ সেগুলো কিনতে বাইরে গিয়েছিল।
এই জিনিসগুলো দেখে শ্রেয়ার মনটা অজান্তেই ভালো হয়ে গেল। মুখে একটু হাস্য দেখা গেল। অহর্নিশের আবদার সুরে বলল, প্লিজ শ্রেয়া, এগুলো একটু পরে আসবে। তোমাকে এই রূপে দেখা আমার অনেক দিনের ইচ্ছে, প্লিজ। অহর্নিশের এই আবদার কেন যেন আজ শ্রেয়া ফিরে দিতে পারছে না। অন্য দিন হলে তো দু কথা শুনে দিত, কিন্তু আজ পারছে না। কোনো এক অদৃশ্য শক্তি আজ তাকে অহর্নিশের কথা বিনা বাক্যে মানতে বাধ্য করেছে। হালাল সম্পর্কে কি এতটাই জোর? জানা নেই শ্রেয়ার। শ্রেয়া কিছু না বলে উঠে দাঁড়ালো। কাভার থেকে ম্যাচিং ব্লাউজ আর পেটিকোট নিয়ে ওয়াশরুমে গেল। অহর্নিশ বসে বসে ফোন চাপছিল। একটু পরপর ওয়াশরুমের দিকে তাকাচ্ছে। অনেক বেশি এক্সাইটেড সে তার প্রেমময়ীকে এই রূপে দেখতে। 15 মিনিট হতে চলল শ্রেয়া ওয়াশরুমে গিয়েছে, এখনো বের হচ্ছে না দেখে অহর্নিশ একটু বিরক্ত হলো। আবার ভাবলো শাড়ি পরতে একটু তো টাইম লাগবেই। এভাবে ভাবতে ভাবতে আধ ঘন্টা পেরিয়ে গেল, তবু শ্রেয়ার বেরিয়ে আসার নাম নেই। এমন তো নয় যে শ্রেয়া প্রথমবার শাড়ি পরছে। সে একজন ফ্যাশন ডিজাইনার। শাড়ি পরা তার কাছে ডান হাতের মুয়ার মতো। অহর্নিশ এবার ওয়াশরুমের দরজায় নক করলো। শ্রেয়ার সারা শব্দ নেই। গম গম আওয়াজ তুলে সে শ্রেয়াকে উদ্দেশ্য করে বলল, শ্রেয়া, বেরিয়ে এসো। আমি জানি তোমার শাড়ি পরা হয়ে গেছে, বেরিয়ে এসো। আসলে শ্রেয়ার শাড়ি পরা হয়ে গেছে অনেকক্ষণ, কিন্তু লজ্জার সংকোচে বের হতে পারছে না। আসলে জর্জেটের শাড়ি বিধায় শাড়িটা ভীষণ পাতলা। এরকম পাতলা শাড়ি শ্রেয়া আজ পর্যন্ত পরেনি। তারপর হয়েছে আরেক সমস্যা, তার ব্লাউজটা ব্যাকলেস। লাল রঙের শাড়ি সে তেমন একটা পরে না, হালকা রঙের সব সময় পরে। লাল রঙের ব্লাউজ তার একটাই ছিল, কিন্তু ব্লাউজটা পরার পর তার খেয়ালে এলো এটা ব্যাকলেস। এখন এই অবস্থায় অহর্নিশের সামনে যাবে কি করে সে? ওদিকে অহর্নিশও তো ডাকাডাকি শুরু করে দিয়েছে। আর কোনো উপায় না পেয়ে বের হতে হলো শ্রেয়াকে। ওয়াশরুমের দরজা দিয়ে বের হলো। অহর্নিশের বিরক্তিতে এতক্ষণ নাক মুখ কুঁচকে ছিল, কিন্তু শ্রেয়াকে দেখা মাত্রই তার মনটা প্রশান্তিতে ভরে গেল। শ্রেয়া অহর্নিশের দিকে না তাকিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। কোমর সমান চুলগুলো ব্রাশ করে নিল। বেলি ফুলের মালাটা মাথার পেছন দিকটায় ইউ আকৃতির করে লাগাতে যাবে, অহর্নিশ শেষের বাধা দিল। বলল, আমাকে দাও, আমি লাগিয়ে দিচ্ছি। শ্রেয়া অহর্নিশের হাতে মালাটা দিল। ড্রেসিং টেবিলের আয়না এসে দেখেছে অহর্নিশ মনোযোগ সহকারে মালাটা চুলে লাগিয়ে দিচ্ছে। শ্রেয়া অহর্নিশের মুখটা খুঁটে খুঁটে দেখছে। অহর্নিশ যথেষ্ট সুদর্শন, তার মধ্যে কোনো কিছুরই কমতি নেই। শ্রেয়া তো একেবারের জন্য হলেও অহর্নিশের রূপের মায়ে পড়েছে, কিন্তু স্বীকার করেনি সে। অহর্নিশের মালাটা পরিয়ে দেওয়ার সময় হাতটা হালকা হালকা শ্রেয়ার পৃষ্ঠদেশে স্পর্শ করলো। পৃষ্ঠদেশ অনাবৃত থাকার কারণে বেশ ভালোভাবেই তা অনুভব করতে পারল শ্রেয়া। অজান্তেই হালকা কেঁপে উঠল সে। সে কম্পানির দূর এতটাও ছিল না, তবু অহর্নিশ তা খেয়াল করলো। মালাটা পরানোর শেষে শ্রেয়াকে দাঁড় করালো সে। থুতনিটা শ্রেয়ার কাঁধে রেখে বলল, মাশাআল্লাহ, কারো যেন নজর না লাগে আমার বউয়ের উপর। অহর্নিশের এহেন কাজে শ্রেয়া তো ফ্রিজ হয়ে গেল। এমনিতে আজকে সে অহর্নিশের উপর দিয়ে কথা বলতে পারছে না। বউ শব্দটা শুনে শ্রেয়ার মনে অদ্ভুত ভালো লাগার সঞ্চার হলো। অহর্নিশ আস্তে ধীরে নিজের মুখটা শ্রেয়ার চুলে নিয়ে ঠেকালো। শ্রেয়ার চুলের সুবাস আর বেলির সুবাস মিশে একাকার হয়ে এক সুন্দর সুবাসের সৃষ্টি করেছে। অহর্নিশ এই সুবাসে নেশাক্ত হয়ে পড়েছে, আর অহর্নিশের কাণ্ডে শ্রেয়া ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। অহর্নিশ এবার আলগোছে শ্রেয়ার চুলগুলো পিঠ থেকে সরালো। উন্মুক্ত হলো শ্রেয়ার ধপধপে কোমল পৃষ্ঠদেশ। অহর্নিশ নাক ঠেকালো শ্রেথায়, সমস্ত সুবাস শুষে নিতে চাইল। শ্রেয়া নিজের হাত দুটো দ্বারা শাড়ির দুপাশ খামচে ধরল। আজকে সে তো বোবা বনে গেছে, অহর্নিশকে আটকাতে পারছে না সে। ওদিকে শ্রেয়া বাধা দিচ্ছে না বিধায় অহর্নিশ বেশি প্রশ্রয় পাচ্ছে। শ্রেয়া আর সহ্য করতে পারছে না। এ কেমন অদ্ভুত অনুভূতি। পা অবশ হয়ে যাচ্ছে তার। উল্টো হয়ে ঘুরে অহর্নিশকে ঝাপটে ধরল সে। অহর্নিশ তো অনুভূতির চরম শিখরে পৌঁছে গেছে। শ্রেয়া ওকে জোরে ধরায় আরো ভালো লাগা কাজ করছে। শ্রেয়ার মুখটা কোনো রকম তুলল। শ্রেয়া চোখ বন্ধ করে আছে, মুখে কোনো প্রসাধনী নেই। শাড়ি পরার সময় মুখটা ধুয়েছিল বিধায় এখন অনেকটা স্নিগ্ধ লাগছে। অহর্নিশ দীর্ঘ সময় নিয়ে গাঢ় একটা চুম্বন আটল শ্রেয়ার ললাটে। অজান্তেই শ্রেয়া খামচে ধরল অহর্নিশের টি শার্টটা। চুম্বন শেষ হতেই শ্রেয়া আর থাকতে পারল না। কোথায় গেল তার তেজস্বী রূপ? অহর্নিশের স্পর্শে তার জবান বন্দি হয়ে গেছে। লজ্জায় শ্রেয়া দৌড়ে চলে গেল ব্যালকনিতে। অহর্নিশ হাসল। তাকে পাগল করে দিয়ে এখন ব্যালকনিতে যাওয়া হচ্ছে। সেও পা বাড়ালো ব্যালকনির দিকে। শ্রেয়া নিজেকে শান্ত করার প্রচেষ্টায় আছে। পরিবেশটা আজকে খুব সুন্দর।
শ্রেয়ার বিয়েতে যেন প্রকৃতিও আজকে মুখরিত। শীতল বাতাস বইছে, ঝিরে ঝিরে করে বৃষ্টি পড়ছে। অহর্নিশ ব্যালকনির দ্বার প্রান্তে গিয়ে আরও একবার স্তব্ধ হয়ে পড়ল। কি মোহনীয় রূপ শ্রেয়ার! বাতাসের চুলগুলো উঠছে, শরীরের আঁচল খানিকটা উড়ে শ্রেয়ার ম্যাদহীন উদর হালকা উন্মুক্ত হয়েছে। সেদিকে অহর্নিশের চক্ষুদয় যেন আটকে গেল। না চাইতেও নিজের দৃষ্টিকে নিয়ন্ত্রণ করতে পারছে না। ভেতরে কোনো এক সত্তা খালি বলছে, ও তোর, পুরোটাই তোর, তোর ওকে দেখার সম্পূর্ণ হক আছে। শ্রেয়াকে এখন কেন যে অহর্নিশের কাছে প্রেমময়ী নয়, বরং ধ্বংসময়ী লাগছে। যেন তার রূপে অহর্নিশ আজকে ধ্বংসই হয়ে যাবে। অহর্নিশ আলতো পায়ে এগিয়ে গিয়ে শ্রেয়ার পেছনে দাঁড়ালো। শ্রেয়া 2 হাত দিয়ে ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়েছিল। অহর্নিশ গিয়ে নিজের একটা বলিষ্ঠ হাত শ্রেয়ার শাড়ির ভেতর দিয়ে গলিয়ে দিল, আরেক হাত রাখলো শ্রেয়ার হাতের উপর। শ্রেয়া চমকালো, এখনো স্পর্শে নিঃশ্বাস নিতে ভুলে গেল। অহর্নিশ কানে ফিসফিসিয়ে বলল, টেক এ ব্রেথ মাই লাভ। শ্রেয়া অতি কষ্টে নিঃশ্বাস নিচ্ছে। উদরে অহর্নিশের হস্তের বিচরণ তারা অন্তরাত্মাকে কাঁপিয়ে তুলছে। এইবার সে তার ডান হাতটা দিয়ে অহর্নিশের হাত চেপে ধরল। অহর্নিশ শ্রেয়াকে নিজের দিকে ঘোরালো। শ্রেয়া নিচু হয়ে তাকিয়ে আছে। অহর্নিশের চোখের দিকে আজ সে তাকাতে পারবে না। আজ কি আছে সে চোখ, যা ওকে সব মানতে বাধ্য করছে। অহর্নিশ যেন শ্রেয়ার মুখ নিচু করে থাকাটা মেনে নিতে পারল না। বলল, তাকাও আমার দিকে। কোমল কণ্ঠের আদেশ, যা মানতে শ্রেয়া বাধ্য। তাকালো অহর্নিশের দিকে। এই চোখে আকুতি শ্রেয়াকে ভালোবাসার। সে আকুতি শ্রেয়া পারবে কিভাবে ফিরিয়ে দিতে? অহর্নিশ কোনো আভাস না দিয়ে শ্রেয়াকে কুলে তুলে নিল। আচমকা হওয়াতে শ্রেয়া ভয়ে গলা জড়িয়ে ধরল অহর্নিশের। পদযুগল চলল অহর্নিশের। বিছানায় শ্রেয়াকে ফেলেই তবে ক্ষান্ত হল সে। তারপর আচমকায় নিজের 2 ওষ্ঠ দ্বারা আটকে ধরল তার প্রেমময় রুষ্ঠাধর। শ্রেয়া প্রাপ্তবয়স্ক, নিজস্ব স্বামীর এখনো আবদার সে বুঝল, কিন্তু কেমন যেন সায় দিতে মন চাচ্ছে না তার। সবকিছু কেমন হুটহাট হয়ে যাচ্ছে, যা তার ভালো লাগছে না, কিন্তু কিছু বলতে পারছে না। সম্পূর্ণ অধিকার আছে অহর্নিশের। চুম্বনের এক পর্যায়ে শ্রেয়া অহর্নিশকে ধাক্কাতে শুরু করলো। অহর্নিশকে সরাতে চাইছে সে, কিন্তু অহর্নিশ ততক্ষণে অনুভূতির সর্বোচ্চ সীমায়, যেখান থেকে ফিরে আসার রাস্তা নেই। কিছু সময়ের জন্য শ্রেয়াকে ছেড়ে দিয়ে অনুরোধের সুরে বলল, প্লিজ একবার, আজকের জন্য প্লিজ। প্রেমময়ী আমার না করে না। শ্রেয়ার জবাব নেই। অধৈর্য হয়ে করুণ কণ্ঠে অহর্নিশ ডাকলো, বউ। ব্যাস, এই ডাকটাই শ্রেয়ার জন্য কাল হয়ে দাঁড়ালো। এই ডাককে সে উপেক্ষা করতে পারল না। স্বেচ্ছায় অহর্নিশের ঠোঁট আঁকড়ে ধরল। অহর্নিশ স্বস্তি পেল। শ্রেয়ার সম্মতি না দিলে সে কখনোই কিছু করতো না, তবে নিজেকে সামলাতে বেশ ব্যাক পেতে হতো তাকে। কাল বিলম্ব হলো না। খাটের পাশে থাকা সুইচটা অফ হলো, আর জ্বলল সবুজ রঙের মিটমিটি হালকা আলো। রুমে নিস্তব্ধতা। 2 মানবের ভারী নিঃশ্বাস শোনা যাচ্ছে। জামা কাপড়গুলো স্থান পেয়েছে অনাদরে মেঝেতে। একান্ত মুহূর্তে শ্রেয়া অহর্নিশের একটাই বলে শুনতে পেল, প্রেমময়ী, আমার দীর্ঘ প্রতীক্ষার প্রাপ্তি, আমার জীবনে আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভালোবাসি, ভীষণ ভালোবাসি। দ্বিতীয় লাইনের মানে শ্রেয়া বুঝতে অক্ষম, তবে শেষের কথাটা শ্রেয়ার ভীষণ ভালো লাগলো। গ্রহণ করতে থাকলো স্বামী নামক মানুষটির যন্ত্রণাময়ী এক পরিতৃপ্ত ভালোবাসা। সকালটা অন্যরকমভাবে শুরু হলো শ্রেয়ার। ঘুম থেকে সে উঠছে না। এদিকে 10টা বাজতে চলল। অহর্নিশ উঠে গিয়েছে অনেক আগে, তবে এখন শ্রেয়ার পাশে কাত হয়ে আছে। শ্রেয়ার মায়া ভরা মুখটা পর্যবেক্ষণ করছে সে। পর্দার ফাঁক ফুকর দিয়ে রোদ এসে পড়েছে, যা শ্রেয়ার ভালো লাগছে না। বিরক্তিতে মুখ কুচকাচ্ছে সে। অহর্নিশ বিষয়টা খেয়াল করলো। না, অনেক বেলা হয়ে গেছে, এবার শ্রেয়ার ওঠা উচিত। অহর্নিশ ডাকলো, শ্রেয়া, লক্ষ্মী বউ আমার, অনেক ঘুমিয়েছ, এবার উঠো। অহর্নিশের আদরে ডাকে শ্রেয়া একটু আশকারা পেল। ঘাড় হাত পা নাড়িয়ে সামনে থাকা অহর্নিশকে ঝাপটে ধরল। বুকে কিছুটা মুখ ঘষে চোখ বুঝে ওভাবেই পড়ে রইল। অহর্নিশ আবারও থমকালো। নিষিদ্ধ অনুভূতি শরীরের অঙ্গ প্রত্যঙ্গে খেলা করছে তার। তবে বিষয়টাকে পাত্তা না দিয়ে অন্য ব্যবস্থা করলো শ্রেয়াকে ওঠানোর জন্য। শ্রেয়ার ওষ্ঠাধরের সাথে চুম্বনে লিপ্ত হলো সে। ঘুমের মাঝে শ্বাস নিতে পারছে না দেখে চোখ মেলল শ্রেয়া। অহর্নিশকে দেখতে পেয়ে হালকা ধাক্কা দিতেই অহর্নিশ ছাড়ল শ্রেয়াকে। শ্রেয়ার মুখ রক্ত জবার ন্যায় রং ধারণ করতে থাকলো অহর্নিশকে দেখে। আবার মুখ লুকালো অহর্নিশের বক্ষে। অহর্নিশ হাসলো তার প্রেমময়ীর কাণ্ডে। তার কথা ভেবে লজ্জা পাচ্ছে, আবার তার বুকেই মুখ লুকাচ্ছে।
অহর্নিশ বলল, উঠো বউ, না হলে রাতের ঘটনা যে রিপিট হবে আমার কেন যেন মনে হচ্ছে তুমি তাই চাইছো। অহর্নিশকে ছেড়ে দিয়ে শ্রেয়া এবার উঠল, ফ্রেশ হতে চলে গেল ওয়াশরুমে। তবে যাওয়ার আগে একটা কথা বলতে অবশ্যই ভুলল না। অসভ্য লোক। ওর কথা শুনে অহর্নিশ হেসে দিল। অহর্নিশ অনেক আগেই উঠেছে, চা খেয়েও এসেছে নিচ থেকে। সবাই ব্রেকফাস্ট করবে, মমতাই ডাকতে এসেছিল শ্রেয়াকে, কিন্তু অহর্নিশ বলেছে সে ডেকে নিয়ে আসছে। আর এসে দেখলো ম্যাডাম এখনো ঘুমাচ্ছে। শ্রেয়া বের হলো, টি শার্ট আর ট্রাউজার পরে রয়েছে সে। শ্রেয়াকে বের হতে দেখে অহর্নিশ বলল, নিচে চলো, ব্রেকফাস্ট করতে হবে তো। শ্রেয়া জবাব দিল, এখন কতটা বেলা হয়ে গেছে, এখন আবার ব্রেকফাস্ট? আজকে সবাই দেরি করে উঠেছে, কারোরই এখন ব্রেকফাস্ট করা হয়নি, তুমি গেলে সবাই খাবে, তাই বলছি চলো। শ্রেয়া চলল। একটু এগোতে পেটটা হঠাৎ করে ব্যথা করে উঠল। দরজা ধরে দাঁড়িয়ে পড়ল সে। অহর্নিশ শ্রেয়ার ব্যথাতুর মুখে জিজ্ঞেস করলো, কি হয়েছে শ্রেয়া, কোথায় পেইন হচ্ছে? তুমি তো মেডিসিন নিয়েছো, দেখবে ঠিক হয়ে যাবে। দাঁড়াও, একটু পানি খাও, তারপর আমরা নিচে যাব। বলে অহর্নিশ রুমে থাকা পানির জগটা থেকে এক গ্লাস পানি এনে শ্রেয়াকে দিল। শ্রেয়া খেলো, একটু স্বস্তি বোধ হচ্ছে ওর। অহর্নিশ পানির গ্লাসটা জায়গা মতো রেখে এসে শ্রেয়াকে বলল, হেঁটে যেতে পারবে নাকি কোলে নিব? শ্রেয়ার মেজাজ গেল বিগড়ে। নিচে বাবা, ভাই, মা সবাই আছে, ওর কি লজ্জার শরম কিচ্ছু নেই নাকি? যত সব। ওরা গিয়ে কণ্ঠে উচ্চারণ করলো, হিটলার, ডেভিল, রাক্ষস একটা, বলে নিজে নিচে চলে গেল। অহর্নিশ ভাবলো কি হলো এর, ও তো ভালোর জন্যই শ্রেয়াকে বলল, তাহলে ও এমন করে বলল কেন? মেয়েদের মন বোঝা বড়ই কঠিন। ক্ষণে ক্ষণে মুড সুইং হয় এদের, কারণে অকারণে রেগে যায়। দিনটা অহর্নিশের ভালোই কাটলো। সকাল থেকে জামাই আদর পাচ্ছে, হরেক রকমের খাওয়া দাওয়া। বিয়েটা যেমন তেমন করে হোক না কেন, অহর্নিশের আদরের কমতি রাখছে না তার দুই শাশুড়ি, মানে শ্রীজা, সাদিক আর মমতা। শ্রেয়া আর শ্রেয়াস মমতাকে মামনি বলে ডাকে, আর মামনি তো মায়ের সমতুল্য, তাই মমতাকে অহর্নিশের শাশুড়ি বলা যায়। আর এখন থেকে অহর্নিশও মমতাকে মামনি বলে ডাকছে। তবে মাত্রাতিরিক্ত জামাই আদরে অহর্নিশের প্রাণ কিছুটা উষ্টাগত। এত খাবার কিভাবে খায় একজন মানুষ জানা নেই অহর্নিশের। এত খাবার দেখে ওর এবার কান্না আসছে, কিন্তু কিছু বলতে পারছে না। মাইনকার চেপায় ফেসে গেছে সে। আর ওর এই অবস্থা দেখে সোফায় বসে বসে শ্রেয়া চিপস খাচ্ছে আর মজা নিচ্ছে। অহর্নিশ শ্রেয়ার দিকে একবার করুণ দৃষ্টি দিল, কিন্তু শ্রেয়া সেই দৃষ্টিকে পাত্তা দিল না। শেষে অতি কষ্টে খাওয়ার পাট চুকালো অহর্নিশ। সত্যি জামাই আদর যে এতটা ভয়ঙ্কর সে আগে জানতো না। অবশ্য জানবেই বা কি করে, সে তো আগে 2-4টা বিয়ে করেনি, এটাই প্রথম আর এটাই শেষ। বিকাল শেষে অহর্নিশ বিদায় নিল শ্রেয়ার বাসা থেকে। যেতে মন চাইছিল না তার। সদ্য বিয়ে করা বউকে ফেলে রেখে কারোর যেতে মন চাই? চায় না। কিন্তু ওই নিষ্ঠুর মানবী বুঝলো কোথায়? যাওয়ার আগে তো শ্রেয়াকে বলল, চলো না শ্রেয়া, কতটা দিন অন্তত থেকে আসো শ্বশুরবাড়িতে। কিন্তু শ্রেয়া বরাবরই না সূচক জবাব দিল, এখন সে যেতে চায় না। অহর্নিশ আর কথা বাড়ানো না, কালকে যে বিয়ে করতে রাজি হয়েছিল এই অনেক। তবে শ্রেয়া বুঝবে কিভাবে একটা বিবাহিত পুরুষের দুঃখ? সে তো আর পুরুষ না, তাহলে হয়তো অহর্নিশের কষ্টটা অনুভব করতে পারত সে। শ্রেয়াদের বাড়ি ছেড়ে বেরিয়ে অহর্নিশ গেল একটা ক্যাফেতে। সেখানে মাহিন আর শ্রেয়াস অপেক্ষা করছে ওর জন্য। মাহিন যে রেগে আছে অহর্নিশ জানে, ওকে বিয়ের কথা বলা হয়নি বলে যে ডাকা হয়েছে এই ব্যাপারেও অবগত সে। কি আর করবে, হুট করে শ্রেয়া রাজি হয়ে গেল। শ্রেয়া রাজি হওয়া তো তার কাছে কল্পনাতীত ব্যাপার ছিল। বন্ধুদের কাছে গিয়ে বসতেই মাহিন তেড়ে উঠে বলল, রাতে রাতে মশার কাম খাই আমি, মই ধরি আমি, এর কাছ থেকে যেতে সাহায্য করি আমি, আর বিয়ে করার সময় বন্ধু আমাকে মনে রাখে না। বাহ, উপকারের কি প্রতিদান। অহর্নিশ তো মাহিনের কথা বুঝতে পারছে, কিন্তু শ্রেয়াস তো এই মশার কামড় আর মই ধরার ঘটনা বুঝতে পারছে না। তাই ও প্রশ্ন করলো, মই ধরা, মশার কামড়, এসব কি বলছিস তুই? তারপর মাহিন শ্রেয়াসকে সব ঘটনা খুলে বলল, কিভাবে ও অহর্নিশকে সাহায্য করেছে চুরির মতো ওদের বাড়িতে ঢুকতে। অহর্নিশ চেয়েও মাহিনকে বলা থেকে আটকাতে পারল না। পাগলা ঘুরা আজকে খেপে গেছে, রেগে গেলে না আবার ওকে লাথি মারে। অহর্নিশ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছে। সব শুনে শ্রেয়াস হাততালি দিতে দিতে বলল, বাবা, রাত বিরাতে আমার বাড়িতে আমার বোনের রুমে চোর ঢুকে যাচ্ছে আর আমি জানতে পারছি না, এই না হলে কপাল আমার।
শ্রেয়াসের চুর বলাতে অহর্নিশের আত্মসম্মানে লাগলো। ও বলল, ঠিক করে কথা বল, বলে যাস না আমি তোর বোনের হাজবেন্ড লাগি। তুই নিজে কেমন সেটা মনে হয় আমি জানি না, শালা সুবিধাবাদী। হ্যাঁ, অহর্নিশ শ্রেয়াকে বিয়ে করবে। এই ব্যাপারে রাজি করানোর জন্য অহর্নিশকে শ্রেয়াসের পছন্দের জিনিসটা দিবে বলে কথা দিতে হয়েছে। তাই বলে কি অহর্নিশ এভাবেই কথা বলবে? শ্রেয়াস কপট রাগ দেখে বলল, ভদ্রভাবে বল, আমি তোর বউয়ের বড় ভাই লাগি, অতএব তোর সম্বন্ধী। সো শালা নট অ্যালাউড। সম্মান দিয়ে কথা বল। ও আচ্ছা, তার মানে সম্বন্ধী মশাই আরুকে চায় না, সে একটা সম্পর্কে খুশি আছে। নো প্রবলেম, আরুকে তাহলে আব্বুর বন্ধুর ছেলের সাথে বিয়ে দিয়ে দেই, কি বলো, ভালো হবে না? শ্রেয়াস ভাবলো তার এই হিটলার বন্ধু চাইলে সব করতে পারে। একে তো আর বিশ্বাস করা যায় না, তার বন্ধু আছে ওকে নাকানি চুবানি খাওয়ানোর জন্য। মানে আরুকে বিয়ে করে নিক, তারপর না হয় দেখা যাবে। শ্রেয়াস অহর্নিশকে মানানোর জন্য বলল, আরে রেগে যাস কেন? আমি তো এমনি মজা করে বলেছি, এতে অন্য জায়গায় বিয়ে হওয়ার কথা উঠছে কেন? মাহিন অবাক। সে রাগ করেছিল দুই বন্ধুর উপর। কোথায় ওকে মানাবে তা না, দুইজনকে মানাতে ব্যস্ত। তবে শ্রেয়ার কাহিনীর মধ্যে আরও আসলো কোথা থেকে? আর শ্রেয়াসী বা কি চেয়েছে অহর্নিশের থেকে? মাহিন এবার সন্দেহের দৃষ্টি দিয়ে শ্রেয়াসের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, সত্যি করে বলতো, এই অর্নিশ হিটলারটা তোকে রাজি করালো কিভাবে? আমরা তো আগে থেকেই জানি তুই শ্রেয়ার প্রতি কতটা সিরিয়াস। কিসের জন্য রাজি হয়েছিস তুই? বলে ভ্রু দুইবার উচ্চ করলো মাহিন। মানে সে জানতে চাইছে শ্রেয়াস নিজের মুখে কিভাবে বলবে। কিছুটা আমতা আমতা করলো সে। ওই মানে আসলে। মাহিন বিরক্ত হলো, বলল, মানে আসলে বাদ দিয়ে আসল কথায় আয়। শ্রেয়াস অহর্নিশের দিকে তাকালো। অহর্নিশ বুঝলো শ্রেয়াস বলতে পারবে না, তাই ও নিচেই বলল, আমার বোন রে ধরছে, বিয়ে করবে, এই শর্তে শ্রেয়াকে বিয়ে করতে দিছে আমাকে। অহর্নিশের কথা শুনে মাহিন বিস্মিত। শেষ পর্যন্ত দুইজন একই গোয়ালের গরু। শ্রেয়াস আর অহর্নিশ চেয়ে আছে মাহিনের মুখপানে। ও এখন কি বলবে সেটা দেখার আশায়। কিন্তু ওদের অবাক করে দিয়ে মাহিন কান্না জড়ালো। এই কান্না যে সে কান্না নয়, চোখে পানি ব্যতীত ভ্যা ভ্যা করে কান্না। শ্রেয়াস আর অহর্নিশ বুঝলো না এই ছেলে এরকম করছে কেন। মাহিন দুঃখে এবার বলতে শুরু করলো, দোস্ত, তোরা দুজন কি করলি এসব? আমরা না বেস্ট ফ্রেন্ড? আমাকে ছাড়াই তোরা দুজন হিল্লে করে ফেললি, এখন আমার কি হবে? শ্রেয়াস বলল, দুজন কোথায়? হিল্লেকালি অহর্নিশের হয়েছে, আমার হয়নি এখনো। ব্যাটা আমার বোনকে বিয়ে করে নিল, আর আমার বেলায় তার ছোট বোন। অনার্স কমপ্লিট না হলে বিয়ে দিবে না, যত সব। অহর্নিশ শ্রেয়াসের দিকে রাগে চোখে তাকিয়ে বলল, মনে হচ্ছে আব্বুর সাথে এবার কথা বলতেই হবে। শ্রেয়াস আবার জিভ কাটলো, বলল, এই না না দোস্ত, ভুল হয়ে গেছে। মাহিন আফসোস করতে করতে বলল, তোরা আবার দুজনের নিয়ে পড়লি, আমার কি হবে? আমি মনে হয় সিঙ্গেলই মরবো। মাহিনের এই অভিনয়ের অহর্নিশ বিরক্ত হলো। ওকে জানে না মাহিন ওর ভার্সিটির সামনে মাঝে মধ্যেই যায়। অনার্স দ্বিতীয় বর্ষে পড়ুয়া হিয়া নামক এক মেয়েকে যে সে পছন্দ করে এই ব্যাপারে অহর্নিশ জানে। ভার্সিটির সামনে বেশ কয়েকবার মাহিনকে দাঁড়িয়ে থাকতে দেখে তার সন্দেহ হয়েছিল। পরে খোঁজ খবর নিয়ে আসল ঘটনা জানতে পেরেছে। মাহিন কি ভেবেছে লুকিয়ে রাখলেই হলো, কেউ জানতে পারবে না? তবে সে ভুল। অহর্নিশ জেনে গেছে সব। এবার অহর্নিশ হাটে হাড়ি ভাঙল, বলল, হিয়াকে শুধু গোলাপ না দিয়ে তোর মনের কথা বললেই তো তোর হিল্লে হয়ে যায়। এরকম মরার কান্না না জুড়ে আসল কাজ কর। মাহিন বিস্ফোরিত নয়নে তাকালো। কান্নার অভিনয় করা মুখটা এখন বিস্ময় আর বিস্ময়। মাহিন ভাবলো এই অহর্নিশ হিটলারটা জানলো কিভাবে। শ্রেয়াস বলল, ওরে শালা, নিজের তলে তলে টেম্পো চালাচ্ছিস আর আমাদের কাছে এসে হরতাল করতেছিস। এতক্ষণ তো হেদিয়ে মরলি আমার আর অহর্নিশের হিল্লে হয়েছে বলে। তো তোকে এখন কি করা উচিত? মাহিন শ্রেয়াসের কথার জবাব দিল না। তাকে আগে জানতে হবে অহর্নিশ কিভাবে জানলো। এই ব্যাটার চোখে কিচ্ছু এড়িয়ে যাওয়া যায় না, সব ধরে ফেলে। অহর্নিশকে জিজ্ঞেস করলো, তুই কিভাবে জানলি? অহর্নিশ একটু ভাব নিয়ে বলল, আমার চোখকে আজ অব্দি ফাঁকি দিতে পেরেছিস নাকি? সেই তো ধরা খেয়েই যাস। সেদিন ভার্সিটির সামনে তোর হাতে ফুল দেখেই সন্দেহ হয়েছিল। তারপর আমার পিএকে তোর পিছনে লাগিয়ে দেই, তারপর সেই তোর কাণ্ড কারখানা আমাকে জানাই। আজকে নাটক না করলেও পারতি আমাদের সামনে, না হলে তো আমি আর বলতাম না নিজের দোষেই কটটা খেলি। মাহিন বিরক্ত হয়ে বলল, কোথাও শান্তি নেই।
তোর জন্য লুকিয়ে চুকিয়ে কিছু করতে পারবো না দেখছি। শ্রেয়া সেবার ঠাট্টার স্বরে বলল, আহা, বন্ধু আমার কট খেয়েছে, সেই দুঃখে আজকে ট্রিট তুই দিবি। মানে আমি কি দিব? আমি তো এখনো বলতেও পারি নাই হিয়াকে। ট্রিট তো দিবে অর্নিশ। বিয়ে করে বাসরটা সেরে ফেলছে নিশ্চয়ই। সকলের দৃষ্টি এবার অহর্নিশের দিকে। এটা দেখে অহর্নিশ বলল, এভাবে দেখার কি আছে? বিয়ে যেহেতু করেছি বাসরটাও করতেই পারি, এতে তো আর দোষের কিছু নেই। আমার দিকে তোরা যেভাবে তাকাচ্ছিস মনে হচ্ছে আমি কোনো আসামি। আমাকে আদালতের কাঠগড়ায় দাঁড়া করানো হয়েছে, সবার দৃষ্টি এখন আমার দিকে। শ্রেয়া সবাকে স্বরে জিজ্ঞেস করলো, আমার বোন মানলো তোকে? সেটা না হয় তোর বোনকে গিয়েই জিজ্ঞেস করিস। বেশ অনেকটা সময় ধরে আড্ডা দেওয়া শেষে যে যার মতো প্রস্থান করলো। আসলেই বন্ধু বান্ধব আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। তবে স্বার্থপর এই দুনিয়াতে বিশ্বাসযোগ্য ভালো বন্ধু পাওয়া দায়। তবে যদি পাওয়া যায় তারা হয়ে ওঠে একান্ত আপন। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।